দীর্ঘ বহু বছর যাবৎ বাংলাদেশ জামাতে ইসলামী দল আহ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন প্রায় আত্মগোপনে থেকে। সাধারণত তারা সচরাচর প্রকাশ্য দিবালোকে কমই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আহ, গত 5ই আগস্টের পরে এই প্রথম আহ, বাংলাদেশ জামাতে ইসলামী দল অনেক বড় একটি সমাবেশের আয়োজন করে এবং কি সেটি সফল হয়। আর এই সমাবেশকে ঘিরে বিশিষ্ট সাংবাদিক, সাবেক এমপি ও লেখক গোলাম মাওলা রনি সাহেব কি বলছেন এবং ওনার যথাযথ মন্তব্যগুলো, ওনার এই যে জামাত ইসলামের যে সমাবেশ সেটাকে ঘিরে ওনার যে ব্যাখ্যাটা, উনি কি বলছেন চলেন শুনি ওনার ব্যাখ্যাগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের জয় জয়কার শুরু হয়েছে। গত যে 19শে জুলাই ঢাকাতে জামাত যে মহাসমাবেশ আয়োজন করল, এই আয়োজনে উপস্থিত যারা ছিলেন জামাতের নেতাকর্মী, তাদের যে সংখ্যা, এটি স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার ঘটেনি। স্বাধীনতার আগে 7ই মার্চে এরকম ঘটনা ঘটেছিল বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের সমাবেশকে কেন্দ্র করে। 1। 2 নম্বর হলো যে এরকম একটা সমাবেশ, যেটাকে আপনি ম্যাটিকুলাস বলবেন নাকি ওয়েল অর্গানাইজড বলবেন, এটিকে একটি উৎসব বলবেন, এটিকে একটি মিলন মেলা বলবেন নাকি সম্মেলন বলবেন। এর কারণ হলো যারা এসেছেন তারা যেভাবে এসেছেন এভাবে কোনো রাজনৈতিক সমাবেশে ইতিপূর্বে কখনো কেউ আসেনি। একেবারে 2 জোড়া ট্রেন ভাড়া করে নেতাকর্মীদেরকে আনা, 10,000 বাস সারা বাংলাদেশে তারা বুক করেছিল, রিজার্ভ করে কর্মীদেরকে আনা। এরপরে এই কর্মীরা যার যার মতো করে নিজেদের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার নিজেরা খাবেন এবং নিজেরা আয়োজন করবেন, এর জন্য কোনো সেন্ট্রাল অ্যারেঞ্জমেন্ট তারা রাখেনি। ফলে অন্যান্য সমাবেশকে কেন্দ্র করে খাওয়া দাওয়া, তারপরে শেষে সেগুলোর মারামারি, কাড়াকাড়ি, এগুলো নিয়ে যে বিশ্রী ঘটনাগুলো ঘটে, এখানে সেটা ছিল না। অনুষ্ঠানের স্থলে হাম ছিল, নাচ ছিল, অর্থাৎ ইসলামিক গান ছিল, তেলাওয়াতে কোরআন ছিল, তারপরে আজান হয়েছে, জোহরের আজান হয়েছে, আসরের আজান হয়েছে, জামাতে নামাজ হয়েছে, বিরতি হয়েছে। এরপরে আগত মেহমানদেরকে অভ্যর্থনা জানানোর জন্য পানি ছিল, চিকিৎসা দেওয়ার জন্য সেখানে বিভিন্ন মেডিকেল টিম ছিল, অজু করার জন্য বিশাল অজুর আয়োজন ছিল, তারপরে জলবিয়োগ অর্থাৎ প্রাকৃতিক কর্ম করার জন্য, প্রস্রাব করার জন্য সেখানে চমৎকার আয়োজন ছিল। দিনের পর দিন, মাসের পর মাস চেষ্টা করেও যে ধরনের অনুষ্ঠান তাবলিগের মুরব্বীরা করতে পারে না, তার চাইতেও অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই যে একটা সমাবেশ তারা করলো সরোয়ার্দী উদ্যানের মতো প্রান্তর জুড়ে। এবং সেখানে তাদের উপস্থিতি, বসার ধরন, মেহমানদেরকে নেওয়া, তারপরে শেষে সেখানে বিভিন্ন যে প্রবেশদ্বার, ঢোকার জায়গা, বের হওয়ার জায়গা, ভিভিআইপি মেহমান, কাকে মঞ্চে উঠাতে হবে, কাকে উঠাতে হবে না, কাকে কিভাবে অভ্যর্থনা করতে হবে, পুরো জিনিসগুলো ছিল একেবারে মোর দ্যান সামরিক। মানে সেনাবাহিনী যদি, বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনো অনুষ্ঠানে আয়োজন করে, তার চাইতেও নিয়মতান্ত্রিক, দৃষ্টিনন্দন যাকে বলা হয় মঞ্চ ছিল, সুসংহত। এবং সিকিউরিটির জন্য তারা কোনো বাহিনীর সহযোগিতা দেয়নি, পুরো সিকিউরিটিটি
ম্যানেজমেন্টে তারা নিজেদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে তাদের মাধ্যমে সেখানকার নিরাপত্তা শৃঙ্খলা তারা বিধান করেছে। মঞ্চে বসা, বক্তব্য দেওয়া, অনুষ্ঠান উপস্থাপনা করা, এরপরে মেহমান সিলেকশন, যারা বক্তব্য দিবেন এবং যারা বক্তব্য দিবেন তাদের জন্য নির্ধারিত সময় একটি জায়গায় তো একটা ডট পড়েনি, একটা কমা পড়েনি, অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটা অনুষ্ঠান করেছেন। এবং এই পুরো অনুষ্ঠানের জন্য সবাই আমিরে জামাতকে যখন ধন্যবাদ দেওয়ার জন্য হৃদয় মন একেবারে রীতিমতো বিগলিত করে ফেলেছেন যে এইরকম একটা জিনিস, মানে এখানে পুরো অনুষ্ঠানটাকে একটা আনন্দ ভূমে পরিণত করেছিলেন এই আয়োজকরা। এবং আয়োজকের মধ্যমণি হিসেবে জামাতে আমির সকলের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধার একেবারে যাকে বলা হয় শীর্ষবিন্দুতে ছিলেন। এবং যখন তিনি সেই আবেগটিকে নিয়ে মঞ্চে দাঁড়ালেন বক্তব্য দেওয়ার জন্য, তখন যে ঘটনা ঘটল, এখানে তিনটে ঘটনা, তিনি একেবারে বলতে গেলে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। খুবই নির্মম একটা দৃশ্য। যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। যারা ওই দৃশ্য দূর থেকে দেখেছেন তাদের মধ্যে একটা, যাকে বলা হয় একেবারে যারা জামাতকে প্রচণ্ড ঘৃণা করেন বা ডক্টর শফিককে যারা একেবারে অপছন্দ করেন তাদের মধ্যেও রীতিমতো একটা যাকে বলে বিদ্যুৎ খেলে গেল। একই হলো, এটা তো হওয়ার কথা না, একটা জলজন্ত মানুষ এভাবে পড়ে গেল। তিনি সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আবার দাঁড়ালেন এবং তিনি আবার পড়ে গেলেন। আবার তিনি করলেন কি, অসহায়ের মতো সেই বসে পড়লেন, সামনে পা ছড়িয়ে দিয়ে, এবং বক্তৃতার যে মাইকদের সেটা তিনি ছাড়লেন না, বিরতি নিয়েছেন। নেতাকর্মীদের কান্নাকাটি, আবেগ, কি হলো সব কিছু সামাল দিয়ে তিনি পুরো অনুষ্ঠান শেষ করেছেন। তিনবার বিরতি নিয়ে তার বক্তব্য শেষ করে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং সেখানে দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে গেছে, সহানুভূতি জানাতে গেছে। বিএনপির শীর্ষ নেতা তো আছেই, তার সাথে সাথে অন্যান্যরাও সেখানে গেছেন। এরপর তিনি এখন, আমি যখন আজকে এই ভিডিওটি করছি, তিনি এখন 20 তারিখে তার যে বাসভবন সেখানে আছেন, পরিপূর্ণ সুস্থ আছেন এবং সবাই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য তার বাসায় যাচ্ছে। সেই ছবিগুলো আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এর মধ্যে যে জিনিসটি খুবই উল্লেখযোগ্য সেটি হলো এই ঘটনা এবং এই অনুষ্ঠান এবং অনুষ্ঠান পরবর্তী তার প্রতি যে সহানুভূতি। সেক্ষেত্রে জামাতের আমির এখন যে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন, এটি এই বাংলাদেশে হয়নি, কারো ক্ষেত্রে হয়নি। 2 নম্বর হলো যে তাকে দেখে মানুষের যে সহানুভূতির ভাব এসেছে, মানুষের যে মৌন সমর্থন এবং শ্রদ্ধা, প্রেম, ভালোবাসার যে আবেগ এবং অনুভূতি তার এই দুর্ঘটনার পরে তার প্রতি আপতিত হয়েছে, এটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যে উচ্চতায় এই মুহূর্তে তো দূরের কথা, আমি বাংলাদেশের জীবিত অবস্থায় কোনো নেতাকে এইভাবে দেখিনি যে মানুষের ক্ষমতায় থেকে মানুষের সহানুভূতি, ভালোবাসা পেয়েছে। 2 নম্বর হলো যে এই ভালোবাসাটা তার শরীরে নিদারুণভাবে একটা রসায়ন তৈরি করেছে। এরকম একটা অসুস্থতার পরে সাধারণত মানুষ ভেঙে পড়ে, 4-5 দিন হাসপাতালে থাকে এবং তাকে খুবই বিষণ্ণ মনে হয়। কিন্তু এই ভদ্রলোকের দিকে তাকালে মনে হচ্ছে যে তিনি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছেন। তার চেহারাতে নূরের ঝলক দেখা যাচ্ছে, নূরের জিল্লতি দেখা যাচ্ছে এবং তিনি কথাবার্তা, আচার আচরণে যে বিশ্বাস, আস্থা তিনি প্রকাশ করছেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তিনি অনেকটা সুপ্রিম লিডার বা গ্র্যান্ড লিডারের পর্যায়ে চলে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে তার সঙ্গে দেখা করতে এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস খোঁজ নিয়েছেন, বেগম জিয়া খোঁজ নিয়েছেন। সব মিলিয়ে তার যে ইমেজটা চলে এসছে, এই ইমেজটা আজ থেকে 2-3 দিন আগে কল্পনাও করা যেত না। এখন তার বিভিন্ন রকম শুভকর্ম, তার বন্ধুত্ব, তার সঙ্গে কারকেই সম্পর্ক, এমনকি তিনি যাদেরকে এই
অনুষ্ঠানের আগে টেলিফোন করেছেন, তার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, এই বিষয়গুলো যতই সামনে আসছে ততই তার মান, মর্যাদা, ইজ্জত বেড়ে যাচ্ছে। এবং তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন ওই মঞ্চে, যোগ্যতার কথা বাদ দেন, এই অনুষ্ঠান আয়োজন করা থেকে শুরু করে এর সাথে হয়তো জামাতের 20,000 লোক জড়িত ছিল এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য নেতৃত্বের পর্যায়ে। তো কাজেই সেটা বাদ দিয়ে তিনি যখন মাইকটি হাতে নিলেন, তার ভাষা, তার বক্তব্য, তার দৃঢ়তা এবং তার এই যে বারবার উঠে দাঁড়ানো, এটি বিরল এক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং তার নেতৃত্বটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কখনই কোনো জিনিস ঘটান না কোনো কারণ ছাড়া। এই জমিনে কিচ্ছু ঘটে না কোনো কারণ ছাড়া, গাছের পাতাটিও নড়ে না। যত ঘটনা, যত দুর্ঘটনা, যত সুনামি, যত যা কিছু হয়, প্রত্যেকটার পিছনে একটা খোদাই ইঙ্গিত থাকে, প্রাকৃতিক ইঙ্গিত থাকে। তো এই সময়টিতে আমরা যখন নেতৃত্ব সংকটে ভুগছি, কে আমাদের জাতির নেতা, কে আমাদের জাতির হাল ধরবেন, কে কার প্রতি সমস্ত মানুষের বিশ্বাস এবং আস্থা রয়েছে, কে সম্মানের বিমূর্ত প্রতীক হতে পারেন। তো সেই দিক থেকে আপনি দেখেন যে যারা যারা আছেন, শেখ হাসিনার কথা চিন্তা করেন, খালেদা জিয়ার কথা চিন্তা করেন, তাদের মধ্যে একটা রাজনৈতিক বলয় রয়েছে, বয়স রয়েছে, বৃত্ত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টাতে ক্ষমতায় এসেছিলেন, তখন তাকে কেন্দ্র করে এটা আবেগ ছিল, কিন্তু তার কোনো যোগ্যতাই রাজনীতির ময়দানে প্রমাণিত নয়। যেটা জামাতের আমির এই 10 লক্ষ লোকের একটা সমাবেশ করে তিনি যে তার দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা দেখালেন, যেটা বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস 10 লক্ষ লোককে সমাবেশ করে বাংলাদেশে একত্রে এনে এরকম একটা অনুষ্ঠান তিনি এই মুহূর্তে করতে পারবেন কি পারবেন না। তার চেয়ে বড় কথাটা হলো যে 11 মাসে এখন তাকে নিয়ে যে সকল ট্রল হচ্ছে, গালাগালি হচ্ছে, বদনাম হচ্ছে, এখন আর তার মুখটি প্রিয় মুখ নয়। তাকে দেখলে মানুষ আর এখন আগের মতো দোয়া করে না, তাকে সমর্থন জানাতে চায় না। অন্যদিকে অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমি নাম বললাম না, ইতিমধ্যে তারা অনেকেই গালিগালাজ, মন্দ শব্দ থেকে শুরু করে নানা রকম দুর্নাম বদনামের শিকার হয়ে পড়েছেন এবং তারা জাতিকে ইউনাইটেড করার পরিবর্তে বিভক্ত করে ফেলেছেন। তো সেই দিক থেকে এই যে ডক্টর শফিকুর রহমান সাহেবের অল অন এ সার্টেন এইভাবে উদ্ভাসিত হওয়া, একটা যাকে বলা হয় পোর্ট্রেট তৈরি করা, এবং 18 কোটি মানুষের মধ্যে প্রায় সবাই তার এই যে অসুস্থতার কারণে মোরলেস আঘাতপ্রাপ্ত হয়েছেন, দোয়া করেছেন এবং তার মঙ্গল কামনা করেছেন। তো কাজেই আগামী রাজনীতিতে তিনি যদি ভালো কিছু করেন, আল্লাহ যদি তার তকদিরে ভালো কিছু রাখে এবং দেশে যদি ধরেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে অলনে চলে যায়, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলে যায়, এবং সেক্ষেত্রে যদি নায়েবে যে আমিরে জামাত তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়ান বাংলাদেশে এই মুহূর্তে, আচ্ছা বলেন তো, জামাতের আমির প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন, ডক্টর ইউনূস দাঁড়িয়েছেন এবং জনাব তারেক রহমান সাহেব দাঁড়িয়েছেন বা বেগম জিয়া দাঁড়িয়েছেন, অন্যদিকে শেখ হাসিনা দাঁড়িয়েছেন বা জয় দাঁড়িয়েছেন, পুতুল দাঁড়িয়েছেন। আপনি দেখেন তো, ভোটে সিল মারতে যাবেন, সিল মারতে গিয়ে এখন এই যে আজকের দিনে জামাতের আমির যে পোর্ট্রেটটা আল্লাহ তৈরি করে দিয়েছেন এই ঘটনার মাধ্যমে, উনি তো একজন ডাক্তার মানুষ, পরিপূর্ণ সুস্থ মানুষ, এরকম কেন তিনি করবেন? ওখানে যে ঘটনাগুলো ঘটেছে, পুরো ঘটনা ধরেন 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই একটি ঘটনায় কোনোটার উপর তার কোনো হাত ছিল না, কোনো অভিনয় ছিল না, পুরো ঘটনাটাই প্রাকৃতিক। এবং এরকম একটা ঘটনা ঠিক ঘটেছিল মিশরে গামাল আব্দেল নাসেরের ক্ষেত্রে। অর্থাৎ তিনি এরকম একটা সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন, অল অন এ সাডেন আততায়ীরা তাকে গুলি করলো, হিউ অ্যান্ড ক্রাই শুরু হইল দৌড়াদৌড়ি। তিনি গুলি অবস্থায় দাঁড়াই পড়লেন এবং তিনি সবাইকে বললেন যে ভাই, আপনারা কেউ আমাকে ছেড়ে যাবেন না, গুলি আপনাদেরকে করে নাই, আমাকে করেছে। দেখেন, আমি গুলি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার একটু রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু গুলি ওইভাবে লাগে নাই, আপনারা ফিরে দাঁড়ান। হাজার হাজার মানুষ ফিরে দাঁড়ালো এবং পুরো অনুষ্ঠান তখন সারা দুনিয়া রেডিওতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ফলে ওই যে গামাল আব্দেল নাসের একটি ঘটনার মাধ্যমে তিনি আরব বিশ্বের অবিসংবাদিত যে নেতাতে পরিণত হলেন। আরব জমিনে কোনো রাজনৈতিক নেতা আজ পর্যন্ত টিল নাও
এভাবে এত জনপ্রিয় হয়নি। অতীতে আমরা সম্রাট সার্গনের নাম শুনেছি, দারায়ুসের নাম শুনেছি, তারপরে জার্কশেসের নাম শুনেছি, সাইরাসের নাম শুনেছি, তারা জনপ্রিয়। কিন্তু এই যে পুরো আরব ভূমিতে, আরব পেনিনসুলারে এখন পর্যন্ত টিল নাও নাসেরের যে জনপ্রিয়তা, ওটা কিন্তু ওই একটা ঘটনা যেটা উইদিন 2-3 মিনিটের মধ্যে আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন, জনপ্রিয় হয়ে গেল। মহাত্মা গান্ধীর একই অবস্থা, তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছিল। তাকে যদি গুলি করা না হতো, তিনি যদি না মরতেন, তাহলে মহাত্মা গান্ধীর নামটি মহাত্মা আর থাকতো না, তিনি বিচারের মুখোমুখি হতেন। এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু এক ঘটনায় হি বিকাম দ্য ফাদার অফ দ্য নেশন, ভারতের বাপু হয়ে গেলেন। এখন এই যে জামাতের আমিরের যে অসুস্থতা, সেই অসুস্থতা থেকে তিনি যদি পরিপূর্ণভাবে ফিরে আসেন, আগামীতে রাজনৈতিক কোনো পট পরিবর্তন হয় এবং কোনো সুযোগ তৈরি হয় জামাতকে কেন্দ্র করে, সেক্ষেত্রে এই যে দুর্ঘটনা, এই যে অসুস্থতা এবং অসুস্থতাকে রুখে দাঁড়ানো এবং অসুস্থতার বিরুদ্ধে তিনি আল্লাহর প্রতি ইয়াকিন রেখেছেন এবং বলেছেন যে আমার কিছু হবে না, আমার যতটুকু হায়াত আছে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ না চাইলে আমার কিছুই হবে না, ফলে যতক্ষণ আমার হায়াত আছে আমি কাজ করে যাব, মৃত্যুর ভয়ে আমি এখান থেকে যাব না, বক্তব্য না দিয়ে যাব না। এই দৃঢ়তা, মানে ইমানের কথা সবাই মুখে মুখে বলেন, ইমান অনেক আছে, কিন্তু দেখা গেল একটা যোগ দেখে ওরে বাবারে আমার ইমান এখন আর নাই। বড় বড় ইমানদার ব্যক্তি কিন্তু তেলাপোকাকে ভয় পায়, টিকটিকিকে ভয় পায়, তেলাপোকা দেখার সঙ্গে সঙ্গে তার ইমান চলে যায়। তো সেই দিক থেকে এই যে তিনবার 2বার পড়ে গেলেন, তারপরে বসে বসে তিনি যে বক্তব্য দিলেন, বিধ্বস্ত, মাথায় টুপি ছিল না, বিধ্বস্ত অবস্থায় তিনি দিলেন, কিন্তু তার কণ্ঠ ছিল দৃঢ়, রিজু। তো এই যে দৃঢ়তা তিনি দেখালেন, এটা এই রাজনীতিতে আগামীতে কি ফল বয়ে নিয়ে আসে সেটাই দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, গোলাম মাওলা রনি সাহেবের বিশ্লেষণটা আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।